সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইরান ও রাশিয়া আগামী বৃহস্পতিবার উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগর এলাকায় একটি যৌথ নৌ মহড়া শুরু করতে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সামরিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়েছে। ইরানের নৌবাহিনীর পক্ষ থেকে মহড়ার মুখপাত্র অ্যাডমিরাল হাসান মাকসুদলু বলেন, এই অনুশীলনের প্রধান উদ্দেশ্য হল ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগরে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা এবং সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় বাড়ানো। মাকসুদলু বলেন, ইরান ও রাশিয়ার নৌবাহিনীর মধ্যে কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করা এই মহড়ার অন্যতম লক্ষ্য। তিনি বলেন, সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষার বিরুদ্ধে সম্ভাব্য হুমকি মোকাবেলায় দুই দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বিত সক্ষমতা গড়ে তোলা জরুরি। বিশেষ করে তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামুদ্রিক সন্ত্রাসবাদ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, এই মহড়া কেবল সামরিক অনুশীলন নয়, বরং আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীর করা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো এবং সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলোর সক্রিয় ভূমিকা জোরদার করাই এর লক্ষ্য। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহড়ায় বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ, সহায়ক জাহাজ, দ্রুতগামী টহল নৌকা এবং নৌ হেলিকপ্টার অংশ নিতে পারে। সমুদ্রপথে উদ্ধার অভিযান, জাহাজ সুরক্ষা, সন্দেহভাজন হুমকি শনাক্তকরণ এবং যৌথ অপারেশন পরিচালনার মতো কার্যক্রম এতে অন্তর্ভুক্ত থাকতে পারে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক জলসীমায় নিরাপত্তা ইস্যুতে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই যৌথ মহড়া কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ। এটি একদিকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করবে, অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে তাদের প্রভাবও স্পষ্ট করবে। পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক সমন্বয় ভবিষ্যতে আরও বিস্তৃত সহযোগিতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। পবিত্র রমজান শুরু হয়েছে গাজায়। প্রথম চাঁদ দেখা যাওয়ার পর বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এখানকার মানুষও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মাসটিকে বরণ করেছে। তবে যুদ্ধবিধ্বস্ত গাজায় রমজান আসে ভিন্ন এক বাস্তবতা নিয়ে। ইসরায়েলি দখল, দীর্ঘ অবরোধ, ধারাবাহিক বোমাবর্ষণ এবং ব্যাপক বাস্তুচ্যুতির স্মৃতি এখানে প্রতিটি প্রার্থনার সঙ্গে মিশে থাকে। 2 বছরের সহিংসতার পর গত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি এনে দিলেও সেটি ভঙ্গুর বলেই মনে করছেন বাসিন্দারা। আকাশে এখনও নজরদারি ড্রোনের উপস্থিতি টের পাওয়া যায়, আর মাঝে মধ্যে দূরবর্তী বিস্ফোরণের শব্দ মানুষকে আতঙ্কিত করে তোলে। ইফতারের সময় পরিবারগুলো কৃতজ্ঞতা নিয়ে একত্রিত হলেও তাদের মনে অজানা শঙ্কা কাজ করে। আগের এক রমজানে হঠাৎ করে যুদ্ধ ফিরে এসে খাদ্য সহায়তা বন্ধ হয়ে পড়েছিল, যার ফলে বহু মানুষ চরম সংকটে পড়েন। বর্তমান পরিস্থিতিতে বাজারে কিছু পণ্য পাওয়া গেলেও মূল্যস্ফীতি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। অধিকাংশ পরিবার ন্যূনতম খাদ্য সামগ্রী কিনতে পারছে। অনেকেই রুটি, ডাল ও চাল দিয়ে ইফতার সারছেন। কর্মসংস্থান সীমিত, সঞ্চয় প্রায় শেষ, ফলে জীবিকা নির্বাহ কঠিন হয়ে উঠেছে। আন্তর্জাতিক মানবিক সহায়তা কিছুটা সহায়ক হলেও তা স্থিতিশীল জীবন ফিরিয়ে আনতে যথেষ্ট নয়। রমজানের ঐতিহ্যবাহী মিষ্টি, সজ্জা বা বিশেষ খাবার এখন অনেকের কাছেই বিলাসিতা। এত প্রতিকূলতার মধ্যেও গাজাবাসী তাদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন। ধ্বংসস্তূপের মাঝেও পরিবারগুলো একত্রে ইফতার করছেন, যদিও অনেক পরিবারের টেবিলে প্রিয়জনের অনুপস্থিতি স্পষ্ট। শিশুদের কেউ কেউ অস্থায়ী আশ্রয়ের সামনে ছোট ফানুস ঝুলিয়ে আনন্দের পরিবেশ তৈরির চেষ্টা করছে। প্রতিবেশীদের মধ্যে খাবার ভাগাভাগির দৃশ্য চোখে পড়ছে, যা পারস্পরিক সংহতির প্রতীক। রাজনৈতিক অঙ্গনেও অনিশ্চয়তা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি উদ্যোগ নিয়ে অনেক ফিলিস্তিনি সংশয় প্রকাশ করেছেন। তাদের মতে, স্থায়ী সমাধান কেবল তখনই সম্ভব যখন দখল, অবরোধ ও সহিংসতার অবসান ঘটবে এবং ন্যায্য অধিকার নিশ্চিত হবে। সব মিলিয়ে গাজায় রমজান একদিকে আধ্যাত্মিক অনুশীলনের সময়, অন্যদিকে টিকে থাকার সংগ্রামের প্রতিচ্ছবি। ভঙ্গুর শান্তির মধ্যে মানুষ প্রার্থনা করছে নিরাপত্তা, ন্যায় বিচার এবং এমন এক ভবিষ্যতের জন্য যেখানে রমজান উদযাপন হবে স্থায়ী শান্তি ও স্বস্তির পরিবেশে। ইয়েমেনের রাজধানী সানা এবং উত্তরাঞ্চলের সাধারণ মানুষ এবারও রমজানকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করছেন। গত বছরের রমজান মাসে মার্কিন নেতৃত্বাধীন অপারেশন রাফ রাইডার নামের বিমান হামলায়
অন্তত 224 জন নিহত হন, যাদের মধ্যে অনেকেই সাধারণ নাগরিক ছিলেন। আল জিরাফ এলাকায় আহমেদ আব্দু নামে এক যুবক মোটরসাইকেল পার্ক করে খাবার পৌঁছে দিচ্ছিলেন। মুহূর্তের মধ্যে পাশের ভবনে বিমান হামলা হয় এবং বিস্ফোরণে তার মোটরসাইকেল নষ্ট হয়। আশেপাশের 9 জন আহত হন। একইভাবে নির্মাণ শ্রমিক ফয়সাল আব্দুল কারিম তার ঘরে বসে রমজানের রাতের শান্তি উপভোগ করছিলেন, কিন্তু হঠাৎ একটি রকেট তার প্রতিবেশীর রান্নাঘরে আঘাত হানে। শিশিরের মতো কাচের টুকরো তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে, যা তাকে ভয়াবহ অভিজ্ঞতা দেয়। এই ঘটনাগুলি সাধারণ ইয়েমেনিদের মনে আতঙ্ক ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এবার রমজান শুরু হওয়ার আগে হুথি আন্দোলন নতুন করে হুঁশিয়ারি দিয়েছে। সানা শহর পরবর্তী রাউন্ডের জন্য দৃঢ় ও প্রস্তুত স্লোগান দিয়ে বিক্ষোভে হুথিরা ইরান ও লেবাননের হিজবুল্লাহর প্রতি সমর্থন প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের যুক্ত থাকার ঘোষণা দিয়েছে। হুথি নেতা মোহাম্মদ আল বুখাইতি মার্কিন সেনাদের সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণ পুরো অঞ্চলে পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকি তৈরি করবে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, হুথিরা শুধু কথা নয়, কর্মেও প্রস্তুত। তবে সাধারণ মানুষ এই অবস্থাকে নিয়ে উদ্বিগ্ন। আইন শাস্ত্রের শিক্ষার্থী আম্মার আহমেদ মনে করেন, হুথিরা ইরানের পক্ষে যুক্ত হলে মার্কিন সামরিক লক্ষ্য ক্ষতিগ্রস্ত হতেই পারে না, বরং সাধারণ মানুষের ওপর বিপদ বাড়বে। তিনি বলেন, আমাদের দেশের শান্তি ও নিরাপত্তা ইরানের প্রতি সহমর্মিতা বা আন্তর্জাতিক দ্বন্দ্বের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। বিশ্লেষক আবুল সালাম মোহাম্মদ বলেন, হুথির যে কোনো যুক্ত হওয়া পশ্চিমা প্রশ্নিত সামরিক সংঘাতকে ত্বরান্বিত করবে এবং এর ফলে সানা ও উত্তর ইয়েমেন আরও ঝুঁকিতে থাকবে। জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গও সতর্ক করেছেন, দেশের স্থায়ী শান্তি নিশ্চিত করতে রাজনৈতিক সমঝোতা অপরিহার্য। তিনি বলেন, যদি ব্যাপক রাজনৈতিক সমঝোতা না হয়, সেভাবে অর্জিত শান্তি এবং নিরাপত্তা সহজেই বিপর্যস্ত হবে। সানাবাসী আহমেদ আব্দু বলেন, গত বছর রমজান আমার জীবনের একটি শিহরণময় সময় ছিল। এবার শুধু শান্তিপূর্ণ রমজান চাই। জীবিকা হারানো বা ক্ষয়ক্ষতি মোকাবেলা করা যায়, কিন্তু জীবন নিরাপদ থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই উদ্বেগ ও আতঙ্কের মাঝেই ইয়েমেনিরা আশা রাখছেন, চলমান উত্তেজনা ও হুথি যুক্তরাষ্ট্র সংঘাত তাদের রমজানকে পুনরায় ভয়াবহ না করে শান্তিতে কাটবে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ওয়ার্কার্স পার্টি অফ নর্থ কোরিয়ার গুরুত্বপূর্ণ কংগ্রেসের আগে 50টি নিউক্লিয়ার সক্ষমতা সম্পন্ন রকেট লঞ্চার উন্মোচন করেছেন। রাষ্ট্র সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বৃহস্পতিবার জানিয়েছে, বুধবারের অনুষ্ঠানে কিম উন এসব 600 মিলিমিটার ক্যালিবারের লঞ্চারকে চমৎকার এবং আকর্ষণীয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেছেন, নতুন সামরিক ও নির্মাণ সম্পর্কিত লক্ষ্য এই কংগ্রেসে স্থির করা হবে। KCN এর তথ্য অনুযায়ী উত্তর কোরিয়ার মনিশন কর্মীরা এসব লঞ্চার উপস্থাপন করেছেন। কিম বলেন, যখন এই অস্ত্র ব্যবহার করা হবে, আসলে কোনো শক্তি ঈশ্বরের সুরক্ষার আশা করতে পারবে না। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এর প্রতিবেদনে তিনি বলেছিলেন, এটি বিশ্বের সবচেয়ে কার্যকরী অস্ত্র কেন্দ্রিত সুপার পাওয়ার আক্রমণের জন্য। রাষ্ট্রমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, প্লাজারে সুশৃঙ্খলভাবে গাড়ি রোদের সারিতে রাখা হয়েছে, সেখানে কংগ্রেস অনুষ্ঠিত হবে। কিম উল্লেখ করেন, এই লঞ্চার বিশেষ আক্রমণের জন্য উপযুক্ত, অর্থাৎ কৌশলগত মিশন সম্পাদনের জন্য। তিনি বলেন, অস্ত্রগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এবং যৌগিক নির্দেশনা ব্যবস্থা রয়েছে, যা অজ্ঞাত শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। কিম ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসের আগে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরছেন। তিনি বলেন, কংগ্রেস স্বনির্ভর প্রতিরক্ষা উদ্যোগের পরবর্তী ধাপ ঘোষণা করবে এবং সামরিক সক্ষমতা নিয়মিত নবায়ন প্রকল্প ত্বরান্বিত করবে, যাতে বাহ্যিক হুমকি ও চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। দক্ষিণ কোরিয়ার সেনারা উত্তর কোরিয়ার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কোরিয়া ইনস্টিটিউট অব ন্যাশনাল ইউনিফিকেশন এবং বিশ্লেষক হং মিন এফপিকে জানান, এই লঞ্চিং সিস্টেম প্রায় 400 কিলোমিটার রকেট চালাতে সক্ষম, যা দক্ষিণ কোরিয়ার পুরো এলাকা আচ্ছাদিত করতে পারে। তিনি বলেন, যদি কৌশলগত নিউক্লিয়ার হেড যুক্ত থাকে, একটি ব্যাটারি 4 থেকে 5টি রকেট ছুড়ে একটি পুরো বিমান ঘাঁটি ধ্বংস করতে পারে। উত্তর কোরিয়া 2019 সালের পর থেকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রায় সব আলোচনা ও সহযোগিতা স্থগিত করেছে। কিম জং উনের দক্ষিণ কোরিয়ার প্রতি কড়া অবস্থান এবং দ্বিরাষ্ট্র ব্যবস্থা ঘোষণা সম্পর্কিত মন্তব্য সম্পর্ক খারাপ হয়েছে। KCN এর পৃথক প্রতিবেদনে কিম উনের বোন কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়ার মন্ত্রীর ক্ষমা প্রার্থনা স্বীকার করেছেন, তবে সীমান্ত নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, শত্রুর সঙ্গে সীমান্ত দৃঢ় হওয়া উচিত।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।